দিলীপ ঘোষ সভাপতি হলেন 2019-এর লোকসভায় বিজেপি পশ্চিমবঙ্গে জিতল 18টি লোকসভা আসন। তখন অবশ্যই দলে মুকুল রায় ছিলেন, কিন্তু মনে রাখতে হবে তখনও দলে শুভেন্দু অধিকারী আসেননি। পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতির নাম দিলীপ ঘোষ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব মেটাতে ব্যর্থ হয়েছে। দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির ফাটল ক্রমশ চওড়া থেকে চওড়া আরও চওড়া হচ্ছে। দেখুন, আপনি যেটা বললেন সেটা তো সত্যি কথা যে পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতির নাম দিলীপ ঘোষ। বিজেপি 2016-তে পেয়েছিল 3টি বিধানসভা আসন। তারপর যখন দিলীপ ঘোষ সভাপতি হলেন 2019-এর লোকসভায় বিজেপি পশ্চিমবঙ্গে জিতল 18টি লোকসভা আসন। তখন অবশ্যই দলে মুকুল রায় ছিলেন, কিন্তু মনে রাখতে হবে তখনও দলে শুভেন্দু অধিকারী আসেননি। শুভেন্দু অধিকারী ছাড়া দিলীপ ঘোষ মুকুল রায় জুটি, যে মুকুল রায়কে আবার দিলীপ ঘোষ সেই সময় চাটনি বলে উপেক্ষাও করেছিলেন, তারাই 18টা আসন এনে দিয়েছিল। এরপর 2021 এলো, তখন শুভেন্দু অধিকারী এলেন, আরও অনেকে এলেন। যারা এসেছিলেন তাদের মধ্যে সবাই যে দিলীপ ঘোষের সঙ্গে পরবর্তীকালে থাকলেন তা না, বা বিজেপির সঙ্গে থাকলেন, অনেকেই ফিরে গেলেন, যেমন রাজীব ব্যানার্জি, দিবেন্দু বিশ্বাসেরা। কিন্তু 77টি বিধানসভা আসন দিলীপ ঘোষরা নিয়ে আসলেন। তারপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করলো যে দিলীপ ঘোষের যে ঝাঁজ, দিলীপ ঘোষের যে কড়া বক্তব্য, দিলীপ ঘোষই তো দেখুন, আমি দিলীপ ঘোষের রাজনীতিকে অপছন্দ করতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই সময় খনার বচনের পর দিলীপের বচন প্রচলিত ছিল। তিনি যেসব কথা বলেছেন যে তেল চুকচুকে বাঁশ নিয়ে আমিও তৈরি আছি, ঢিলের বদলে পাটকেল মারবো, সেটা বলেই তো তিনি তৃণমূলের রাজনীতির মোকাবিলা করেছেন। সেই দিলীপ ঘোষ 2021-এর পর থেকে আস্তে আস্তে দলে কোণঠাসা হতে শুরু করলেন। আমরা 2024-এ দেখলাম যে তিনি তার নিজের জেতা আসন মেদিনীপুর থেকে তাকে নিয়ে আসা হলো দুর্গাপুর বর্ধমানে, এবং দুর্গাপুর বর্ধমানে তিনি হারার আগে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, টেলিভিশন সাক্ষাৎকারে, যে আমাদের দলে দুটো জোড়া বলদ আছে, সুকান্ত আর শুভেন্দু, দুটোকেই লাগিয়ে দেওয়া হয়েছে একসঙ্গে চষার জন্য, জমি চষার জন্য। কী জমি চষা হলো তো আমরা জানি না, কিন্তু বিজেপি তাদের লক্ষ্যমাত্রা 35-এর জায়গায় 35 তো ছুতেই পারলো না, এমনকি নিজেদের জেতা আসন 18 থেকে কমে 12 হয়ে গেল। তারপরেও দিলীপ ঘোষ বললেন আমি বুঝতে পারছি না, এবং দিলীপ ঘোষ অন রেকর্ড বললেন যে আমি বুঝতে পারছি না যে আমাদেরকে হারার জন্য পাঠানো হয়েছিল না জেতার জন্য পাঠানো হয়েছিল। সভাপতির তার নিশানা ছিল শুভেন্দু অধিকারীর দিকে। এই টানাপোড়েনের মধ্যে দিলীপ ঘোষ পৌঁছে গেলেন দীঘার জগন্নাথ মন্দিরে, এবং সেই জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার অনেক কটাক্ষ করছিলেন। উনি শুধু জগন্নাথ মন্দিরে পৌঁছলেন না, নিজের হিন্দু নেতা এই ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করার জন্য বললেন, এত বড় হিন্দু মন্দির তৈরি করা সত্যি বড় ঘটনা। প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তিনি জগন্নাথ ধামের মন্দিরের প্রশংসা করলেন। সভাপতি শুভেন্দুদের সঙ্গে আরও দূরত্ব বাড়ল, কিন্তু তিনি শুভেন্দুকে জবাবও দিলেন যে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় রাজনীতি করে বড় হয়েছেন, তার কাছ থেকে আমি হিন্দুত্বের রাজনীতি শিখব না। দলে কোণঠাসা হতে থাকা দিলীপ ঘোষের জন্য একটা রিলিফ এলো যখন শ্রমিক ভট্টাচার্য, আরেকজন আরএসএসের ভেটারেন, বিজেপির রাজ্য সভাপতি হলেন। শুভেন্দুর পছন্দের পাত্রী বা পাত্ররা কেউ সভাপতি হতে পারলেন না। শ্রমিক ভট্টাচার্য আসার পর দিলীপ ঘোষ দেখা করলেন, এবং সেই দেখা করার সময়তেও নিয়ে গেলেন সেই জগন্নাথ, সুভদ্রা, বলরামের ছবি, অর্থাৎ তিনি যে তার অবস্থানে অনড় আছেন সেটা বোঝালেন। কিন্তু তারপরে এই নরেন্দ্র মোদীর সভায় যাওয়া না যাওয়া এই নিয়ে যে টানাপোড়েন চলল, তাতে দিলীপ ঘোষ যথেষ্ট অপদস্থ হয়েছেন বলে মনে করা হচ্ছে, এবং সকলেই বলছে দিলীপ ঘোষ পদত্যাগের জন্য তৈরি। ফলে এই মুহূর্তে প্রশ্নটা হচ্ছে যে আরএসএস তাদের একসময়ের রাজনীতির পোস্টার বয় দিলীপ ঘোষকে কি দলে ধরে রাখতে পারবে, না দিলীপ ঘোষ বেরিয়ে যাবে? দেখুন, দিলীপ ঘোষ যদি বেরিয়ে তৃণমূলে চলে যান, তাহলে সেটা তৃণমূলের জন্য বিরাট অ্যাসেট। দিলীপ ঘোষকে তৃণমূলের জন্য তার পুরনো কেন্দ্র খড়গপুর থেকে জিতিয়ে আনা, বা 2026-এ যদি তৃণমূল মন্ত্রিসভা তৈরি করে, সেখানে দিলীপ ঘোষকে দেখতে পাওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় না। বরং আবারও বলছি, সেটা তৃণমূলের জন্য অ্যাসেট হবে, এবং বিজেপির যথেষ্ট মুখ পুড়বে। বিজেপি কি সেই ঝুঁকি নিতে পারবে? কিন্তু বিজেপির কাছে কী বা অফার করার আছে দিলীপ ঘোষের জন্য, যে তাতে দিলীপ ঘোষের সম্মান বাঁচে এবং দিলীপ ঘোষ আরএসএসের কথায় বিজেপিতে থেকে যান? খুবই জটিল প্রশ্ন এবং খুবই জটিল জায়গায়। আবারও একটা গানের লাইন, একটা হিন্দি গানের লাইন ছিল, যাও তো যাও কাহা। দিলীপ ঘোষের জন্য অন্তত এটা প্রশ্ন না। দিলীপ ঘোষ জানেন যাওয়ার জন্য 21শে জুলাই শহীদ মঞ্চই আছে,
কিন্তু কি হবে দিলীপ ঘোষ সে পরিণতি বা দিলীপ ঘোষ কোন দিকে হাঁটবেন সেটার জন্য আরও কয়েক ঘন্টার অপেক্ষা। আমরা বারংবার দেখেছি যে বিজেপি মানেই রামের কথা, কিন্তু দেখা গেল যে চমকপ্রদভাবে যখন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি ঘোষণা হলেন সেখানে মা কালীর ছবি এবং প্রধানমন্ত্রীর মুখে দুর্গা মা কালীর নাম, তাহলে মানে কোথাও গিয়ে কি ওই শুভেন্দু অধিকারীকে সাইড করে দিয়ে, রামকে সাইড করে দিয়ে কার্যত, এবং এই যে হিন্দু মুসলিম সকলকে একত্রিত বাঙালির যে আবেগ মা দুর্গা কালী, সেই পথে বিজেপি এবার হাঁটতে চলেছে? এবারে কি স্ট্র্যাটেজি চেঞ্জ করছে বিজেপি? দেখুন, যদি আপনি আমায় জিজ্ঞেস করেন আমি বলবো যে বিজেপি বাঙালি হয়ে ওঠার মরিয়া চেষ্টা করছে। শ্রমিক ভট্টাচার্য বহুত্ববাদের কথা বলার পর, মা দুর্গার কথা বলার পর, বাঙালি কবির কবিতা আবৃত্তি করার পর অবশ্যই একটা বাঙালি হয়ে ওঠার মরিয়া চেষ্টা আছে। শুভেন্দুর লাইনকে ত্যাগ করে শ্রমিক ভট্টাচার্য মুসলমানদের কাছে টানার কথাও বলেছিলেন। আপনি যদি দেখেন তাহলে এটা বেসিক্যালি মুকুল রায়ের লাইন। মুকুল রায় যখন দলে এসেছিলেন তখনই মুকুল রায় বলেছিলেন যে উত্তর ভারতের স্লোগান অর্থাৎ জয় শ্রীরাম কেন বাংলায় চলবে, এখানে জয় মা কালী বা জয় মা দুর্গা চলবে অনেক বেশি। এবার নরেন্দ্র মোদীও সেই লাইনটায় হেঁটেছেন, তিনি জয় মা কালী জয় মা দুর্গা বলেছেন এবং বাঙালি হয়ে ওঠা, আবার আমি বলছি বাঙালি হয়ে ওঠার মরিয়া চেষ্টা করেছেন। তিনি মঞ্চ থেকে বাঙালি অস্মিতার কথা বলেছেন। এবার এখানে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ হচ্ছে এই যে শুক্রবারের সভা থেকে নরেন্দ্র মোদী কবি বিষ্ণুদের জন্মদিনের কথা মনে করিয়ে দিয়েছেন। কবি বিষ্ণুদেব বাঙালির ইতিহাসে, বাঙালির মননে মানে প্রাতঃস্মরণীয় একজন কবি, বুদ্ধদেব বসুর সময়কালের কবি, প্রাতঃস্মরণীয় কবি। কিন্তু তিনি আজীবন বামপন্থী ছিলেন, যেটা নরেন্দ্র মোদী স্পিচ রাইটাররা জানতেন না, যে বিষ্ণুদেব তার জীবনের যাবতীয় কবিতা থেকে প্রকাশিত যাবতীয় রোজগার কমিউনিস্ট পার্টিকে দিয়েছেন, গণনাট্য সংঘের সঙ্গে ছিলেন। এবার শ্রমিক ভট্টাচার্য নত্য না হয় 4টে বিষ্ণুদের কবিতা বলতে জানেন বা তার কাছে মুখস্থ হয়, যদি শুভেন্দু অধিকারীকে কেউ 4টে বিষ্ণুদের কবিতার বইয়ের নাম বলতে বলে, যদি বিজেপির নেতাদের ধরে ধরে জিজ্ঞেস করা শুরু হয়ে যায় যে আপনাদের প্রধানমন্ত্রী তো দুর্গাপুরের মঞ্চ থেকে বিষ্ণুদের কথা বলেছেন, আপনি একটু বিষ্ণুদের কোন কবিতাটা পড়েছেন, তাহলে দেখা যাবে বিজেপির প্রেস কনফারেন্স ফাঁকা, তাহলে দেখা যাবে বিজেপির সভা ফাঁকা। বিজেপির বাঙালি হয়ে ওঠার প্রয়াসে আমার একটা সন্দেহ আছে যে বিজেপি না তৃণমূলের ট্র্যাপে ঢুকে যায়। কারণ তৃণমূলে তো বিষ্ণুদে, বুদ্ধদেব বসু, সুনীল গাঙ্গুলির কবিতা বলার জন্য ব্রাত্য বসু আছে, কুণাল ঘোষ আছে, কত লোক বলে দেবে, পার্থ ভৌমিক বলবে, সবাই বলবে। কিন্তু বিজেপির এই বাঙালি হওয়ার প্রয়াসে বিজেপিকে যদি শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় বিষ্ণুদের কোন কবিতাটা পড়েছেন বা উত্তম কুমারের কোন সিনেমার লাইনটা মনে আছে বা ঋত্বিক ঘটকের সিনেমা দেখেছেন কিনা, তখন তো বিজেপির যে বিপদটা হবে সেটা বিজেপির জন্য বড় বিপদ না হয়ে যায়। আবারও বলছি, বিজেপি এটা ঠেকে বুঝেছে যে বাঙালি না হলে বঙ্গ জয় হবে না। কিন্তু বাঙালি হওয়ার জন্য দলের ভেতর থেকে যেসব নেতাদের তুলে আনা দরকার, আমি যতটুকু বিজেপিকে চিনি, শ্রমিক ভট্টাচার্য আর একসময় যুব সভাপতি বিজেপির তরুণ মুখ দেবজিৎ সরকার ছাড়া আর কেউ বিষ্ণুদের নামও জানে না, বিষ্ণুদের কবিতাও পড়েনি। বাঙালি হওয়ার যে প্রাথমিক শর্তগুলো, সেগুলো এই শুভেন্দু অধিকারী অ্যান্ড কোংয়ের কাছে নেই, কারো কাছেই নেই। বঙ্কিম ঘোষ শুভেন্দু অধিকারীর পেছনে দাঁড়িয়ে নৃত্য করতে পারেন, কিন্তু কবিতা আবৃত্তি করতে পারবেন বিষ্ণুদের। ফলে ইটস এ ডিফিকাল্ট টাইম ফর বিজেপি। বিজেপি না তৃণমূলের এই ট্র্যাপে পড়ে যায় যে বাঙালি হতে গিয়ে তাদের আমও গেল ছালাও গেল।